জি 24 ঘন্টায় ৫টার ৫টি আমি সব্যসাচী আপনাদের সঙ্গে। রোজ দিলীপ ঘোষ খবরের শিরোনামে, কখনো তাকে সমালোচনার পাল্টা জবাব দিয়ে, কখনো দলের একাংশকে নিশানা করে। আজকে একেবারে সরাসরি হিন্দুত্বে নিশানা করেছেন দিলীপ ঘোষ। নিজের দলকেই হিন্দুত্ব চ্যালেঞ্জ প্রাক্তন বিজেপি সাংসদের। লোকে তাকে হিন্দু নেতা বলে মনে করে, বাকিরা তাহলে কি নয়? কি বলেছেন দিলীপ ঘোষ শুনবো, আর কি কি বক্তব্য আছে বিজেপি নেতাদের সব শোনাই, তারপরে আসছি। আমার পন্থী বিজেপিতে কেউ নাই, আমি বিজেপি পন্থী। আমি প্রেসিডেন্ট ছিলাম, লোক আমার সঙ্গে ঘুরতো। এখন আমাকে পার্টির কার্যকর্তার নেতা মনে করে, আমার সঙ্গে ঘরে যান। মালদায় আর মুর্শিদাবাদে আমি সভা করে এসেছি। কোনো নেতার হিম্মত হয়েছে এখন সভা করার? মালদায় ডিএমএ আমি ঘেরাও করেছি, হাজার হাজার লোক এসেছে। আমার প্রেসিডেন্ট আমাকে বলেছিলেন, আমি গেছি। মুর্শিদাবাদের লোকেরা আমাকে ডেকেছে যে আপনাকেই চাই, কারণ লোকে আমাকে হিন্দু নেতা মনে করে, আমাকে পাক্কা হিন্দুত্ববাদী মনে করে। যান, জঙ্গিপুরে কারো দম আছে, গিয়ে সভা করবে। দিলীপ ঘোষ করে এসছে। কি আসল হিন্দু কি হিন্দুর নেতা সেটা পাবলিক জানে। রাতারাতি হিন্দু নেতা হতে যেও না, হিন্দুত্ব সবার গায়ে সাঁটে না। আমাদের দলের যা বলছেন না বলছেন, সেগুলো আমাদের দলের যারা রয়েছেন, আমাদের রাজ্য সভাপতি যারা রয়েছেন, তারাই এই বিষয়ে কথা বলবে। আর দ্বিতীয়ত আমার মনে হয় যে আমাদের দলের কে কী বলছে না বলছে, সেটা আমরা ক্যামেরার সামনে, আমরা মিডিয়ার সামনে বলতে চাই না, সেটা সম্পূর্ণ আমাদের দলের অন্দরের ব্যাপার। যে চতুষ্টয় 2021 সালে দলকে ডুবিয়েছিল, এ দলের সেই সময় ক্ষমতায় আসার কথা, সেই দল 77টা আসন পেল। কেডিএসে আমি বলেছিলাম কৈলাস বিজয়বর্গীয়, দিলীপ ঘোষ, শিবপ্রকাশ এবং অরবিন্দ মেনন, এই চারজন। আমি তো বলছি যে আমি গত বেশ কয়েক মাস ধরে বলে আসছি যে শুভেন্দু অধিকারী যোগ্যতম নেতা। আবার কি বলতে হবে? যাদের সেটা মানতে অসুবিধা হচ্ছে, মানতে অসুবিধা হচ্ছে, তারা মানবে না। আমাদের সঙ্গে তৃণমূলের দেবাংশু ভট্টাচার্য রয়েছেন শিক্ষাবিদ কাজী মাসুম আখতার। আমি শুরুতে মাসুমদার কাছেই যাই। মাসুমদা, এ তো মানে এত অন্তর্দ্বন্দ্ব দলে, একটা প্রশ্ন তো খুব স্বাভাবিকভাবেই ওঠে। আমি এগুলোতে আসবোই, কিন্তু এরা বিজেপি মানে ক্ষমতা দখল করবে বাংলার? দেখুন, কে কোথায় ক্ষমতা দখল করবে জানি না। আজকে দিলীপবাবুর প্রাসঙ্গিকতা নিয়ে প্রশ্ন উঠছে। আমার যতটুকু জানা আছে, বিজেপির কোনো নেতা যদি তৃণমূলের দ্বারা আক্রান্ত সবচেয়ে বেশি হয়ে থাকে, সেটা দিলীপ ঘোষ। আমি যদি তথ্য পরিসংখ্যান নিয়ে ঘাঁটি, এটা বলবো। নাম্বার 1। নাম্বার 2, 2021 সালে নির্বাচনের পর যখন বিজেপির রেজাল্ট খারাপ হলো, তারপরে ওরা দাবি করছে 57 জন মারা গেছে। আজকে 2রা মে বিজেপি নাকি মারা গেছে। আমার ভাবতে খুব কষ্ট লাগছে যারা হইহুল্লোড় করে কথা বলছে। আমি তো কাজী মাসুম আখতার, আমি তো কোনো দলের না। আমার নাম্বার প্রচুর লোকের কাছে আছে, প্রচুর বিজেপির কর্মী সমর্থক, প্রচুর আইএসএফের কর্মী সমর্থক আমাকে ফোন করেছে। আমি কাজী মাসুম আখতার বলছি, আমাকে ফোন করেছে, কারণ তাদের নেতাদের ফোন বন্ধ ছিল, সুইচ অফ ছিল, দিল্লিতে চলে গেছিল, ঠান্ডা করে লুকিয়েছিল। তার আগে বড় বড় কথা বলেছিল, পরিষ্কার করে বুঝতে হবে। আমি নিজে রাজ্যপালের দপ্তরে গেছি, পিস রুমে আমার লিখিত চিঠি আছে। আই অ্যাম দ্যাট কাজী মাসুম আখতার। আমি একটা রাজ্যের সাধারণ নাগরিক। আমার ভাবতে কষ্ট লাগে, আজকে যারা কাদা ছোড়াছড়ি করছে, তারা কি চাইছে? তারা 21 সাল ভুলে গেছে, আবার 26 সালের পরে তাই হবে নাকি? তখন কি আবার সুইচ অফ করে রাখবে? তখন কি আবার ঠান্ডা ঘরে লুকিয়ে পড়বে কিছুদিনের জন্য? কারা আসল বিজেপি? আমি পরিষ্কার বুঝতে পারছি, এই কাদা ছোড়াছড়িতে মূলত ক্ষতি হচ্ছে কাদের? মূলত ক্ষতি করছে বিজেপির তার সমর্থকদের, তাদের ফলোয়ারদের, তাদের কর্মীদের। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, বিজেপি যারা প্রকৃত কর্মী, আমি যতদূর জানি, বা দেবাংশু সঙ্গে আছে, দেবাংশু বলতে পারবে এটা, যারা বিজেপির প্রকৃত কর্মী, পুরনো কর্মী, তারা বসে গেছে, তাদের বসিয়ে দেওয়া হয়েছে। বুথ পিছু টাকা লুট করা হয়েছে। এই বুথ পিছু যে টাকা লুট করা হয়েছে, এই এলিগেশন প্রচণ্ড পরিমাণে দিল্লি গেছে, দিল্লি কোনো অ্যাকশন নেয়নি। আর আমি পরিষ্কার করে বলে রাখি মাননীয়াকে, আজকে দিলীপবাবুকে খুব পছন্দ হয়েছে না? হ্যাঁ, খুব ভালো লাগছে, ভালোবাসাবাসি তো দেখছিলাম। বিরুদ্ধে কথা বললে এমনটাই লাগে। ধনকারজিকে মনে পড়ে, ধনকারজিকে সহ্য করতে পারছেন না। তিনি ছিলেন পদ্মপাল, তিনি ভেড়ার পালকে ওকে বলে দিয়েছিলেন। তারপরে যখন উপনির্বাচনটা হলো, রাষ্ট্রপতির উপনির্বাচন, মনে পড়ে কত ভালোবাসা ছিল না? এর নাম হলো রাজনীতি, অস্বচ্ছ রাজনীতি।
আমি পরিষ্কার করে বলছি, তাহলে টেকনিক্যালি অসহ্য রাজনীতির অভিযোগ আপনি তৃণমূলের বিরুদ্ধে তুলছেন, অসহ্য রাজনীতির অভিযোগ আপনাদের বিরুদ্ধে চলছে, মানে গোটা রাজ্য জুড়েই অস্বচ্ছ আমি রাজনীতি। তো ওইটা কি পছন্দ শাসক, কি বলেছি। বিরোধী? আমি গতকালকে আপনার চ্যানেলে বলেছি রাজনীতিতে পচন ধরে গেছে, দুর্গন্ধ বেরোচ্ছে, ঘাঁটলে যত ঘাঁটবো, এই যে ঘাঁটাচ্ছেন আমাকে, দুর্গন্ধ বেরোচ্ছে, যত মানে সেটা কি আলোচনা তত বিজেপি, কি দুর্গন্ধ। তৃণমূল? সর্বত্র। আচ্ছা। বামমুক্ত নয়। আচ্ছা উত্তর নি দেবাংশুর কাছ থেকে। দেবাংশু, দেখুন, প্রথমে একটা কথা বলি, এই গোটা ঘটনায় তৃণমূল কংগ্রেসের তো কোনো রোল নেই। আমাদের সরকার একটা পূর্ণ স্থান সেটা তৈরি করতে সাহায্য করেছে, যেখানে প্রচুর পর্যটকের ভিড় হবে, প্রচুর পুণ্যার্থীরা ভিড় জমাবেন। অলরেডি সেটা আপনারা দেখতেও পাচ্ছেন। এবং স্বাভাবিকভাবে একটা যখন এরকম সরকারের তরফে এরকম কিছু একটা হয়, সেটা যাই হোক না কেন, সেটা তো যে কোনো রাজনৈতিক দলের মানুষের জন্যই যাওয়ার জায়গা। আজকে জগন্নাথ মন্দিরে দিলীপ বাবু গেছে বলে এত কথা হচ্ছে, অথচ এই দিলীপ বাবু কিন্তু 2021-এর বিধানসভা নির্বাচনে যখন সম্মুখ সমরে তৃণমূলের বিরুদ্ধে লড়াই করছেন 1:1, তিনি যখন বিজেপির মুখ, সেই সময়ও দিলীপ ঘোষ কিন্তু রোজ সকালবেলা ইকো পার্কে পাইচারি করতে যেতেন। সেই ইকো পার্কটাও মমতা ব্যানার্জি তৈরি করা। তখন তো কেউ প্রশ্ন করেননি। আসলে তখন প্রশ্ন করা নেতাগুলো তো দিলীপ ঘোষের আন্ডারে ছিলেন। আজকে একটা জিনিস খেয়াল করে দেখুন, কাজীবাবু একটা কথা বললেন, মাননীয়াকে বলতে চাই, দিলীপ ঘোষকে আজ খুব ভালো লাগছে না। আমাদের কারোর দিলীপ ঘোষকে ভালো লাগা খারাপ লাগার প্রশ্ন নেই। আমাদের দলের কোনো ব্যক্তি যখন কোনো এমন কোনো কথা বলে যেটা নিয়ে আপনারা আলোচনা শুরু করেন, তার মানে কি তখন আপনাদের তাকে খুব ভালো লাগে? লাগে না তো। আজকে যখন তথাগত রায় বিজেপিতে কামিনী কাঞ্চনের কথা বলেছিল, তখন আমরা সমর্থন করেছিলাম। কেন? কারণ সঠিক কথা বলেছেন। এই তথাগত রায় যখন সাম্প্রদায়িক কথা বলেছে, আমরা বিরোধিতা করেছি। এই দিলীপ ঘোষই মমতা বন্দ্যোপাধ্যায়কে বারগুন্ডা করার পরামর্শ দিয়েছিলেন, আমরা বিরোধিতা করেছি। এই দিলীপ ঘোষই বাঙালি জাতিকে আক্রমণ করেছিলেন, আমরা বিরোধিতা করেছি। আবার আজকে যখন দিলীপ ঘোষ জগন্নাথ মন্দিরে গেছেন, আমরা স্বাগত জানিয়েছি। কেন? কারণ ওইটা সরকারের একটা প্রকল্প, ওটা তৃণমূলের প্রকল্প নয়। সেই জায়গাতে তিনি গেছেন এবং একজন ভক্ত হিসাবে যে কেউ যে কোনো জায়গাতে যেতে পারেন। সেটা কে তৈরি করলো, কোথায় কি হলো, এসব এখানে ফ্যাক্টর নয়। তৃতীয় বক্তব্য কি, অদ্ভুত ভাবে একটা জিনিস যদি দেখেন, আজকে দিলীপ ঘোষের এগেনস্টে যারা যারা কথা বলছেন, শুভেন্দু অধিকারী, সৌমিত্র খা, সন্ময় বাবু বা এরকম যারা যারা আছে, আমি যে তিনটে প্রধান নাম বললাম যাদেরকে ধরুন দেখাচ্ছেন আপনারা, বা এই কৌস্তব বাগচিও দু একটা কথা বলেছি দেখেছি, এই চারজনের মধ্যে একজনও কি দিলীপ ঘোষের মতো আদি বিজেপি? আপনি বলুন তো। শুভেন্দু অধিকারী তৃণমূল থেকে গেছে, সৌমিত্র খা একবার কংগ্রেস একবার তৃণমূল তারপরে বিজেপি, কৌস্তব বাগচি কংগ্রেস থেকে মাথা নেড়া করে বিজেপিতে গেছে। আচ্ছা, আর কে বাকি রইলো? এই এরা সব, এরা তো কেউ পুরনো বিজেপি নয়। দিলীপ ঘোষ যখন বিজেপি করছেন, দিলীপ ঘোষ যখন 40%-এ বিজেপিকে নিয়ে যাওয়ার জন্য লড়াই করছেন, তখন এদের কন্ট্রিবিউশন কতটা? নেই তো। আচ্ছা দেবাংশু, আমি এই দিলীপ ঘোষের বক্তব্যটা শুরুতে যেটা চালালাম সেটা ধরেই বলি, কি মনে হয় তোমার, এই যারা আদি বিজেপি তারা আসল হিন্দু নেতা, যারা নব্য বিজেপি তারা নকল হিন্দু নেতা? দেখুন, গোটা বিজেপি দলটাই ডুপ্লিকেট হিন্দু। এদের আদি নব্য বলে কোনো গল্প নেই, এরা ডুপ্লিকেট হিন্দু। তার মূল কারণটা হচ্ছে যে এরা এদের দেখিয়ে দেওয়া পথেই আপনাকে হিন্দুত্ব পালন করতে হবে, তবে আপনি হিন্দু। এদের দেখিয়ে দেওয়া, বলে দেওয়া ভগবানের নামেই আপনাকে জয়ধ্বনি দিতে হবে, তবে আপনি হিন্দু। এই বাঙালি যদি অন্নপূর্ণা পুজো করে, চড়কের মেলায় যায়, তারাপীঠ মন্দিরে শোল মাছ মাকে অর্পণ করে, এই বাঙালি হিন্দু নয়। এই বাঙালিকে ওদের বলে দেওয়া স্লোগান দিলে তবেই এ বাঙালি হিন্দু। এ বাঙালি আমিষ খায় বলে এ বাঙালি হিন্দু নয়। এটা বিজেপির কথা, আরএসএস এর কথা। মাছ মাংস যারা খায় তাদের করে হিন্দু মনে করেন, এটা আরএসএস এর পুঁথিতে আছে। ফলে আমাদের বক্তব্যের জায়গাটা এখানেই, যে দল হিন্দুদের মানে বেছে দিয়ে সার্টিফাই করে যে তুমি হিন্দু নও, তারাই তো হিন্দু ধর্মের সবচেয়ে বড় ক্ষতি চায়, কারণ তারাই ডিভিশন করতে চায়। যে দল যখন কোনো রাজ্যে ক্ষমতায় থাকে, সেখানে দলিত হিন্দু যারা, তারা মন্দিরে প্রবেশ করতে পারে না। এদের পলিসিটাই তো তাই, শুরুতে হিন্দু মুসলমান করো, হিন্দু মুসলমান করা যখন কমপ্লিট, যখন আর পোলারাইজেশনের জায়গা নেই, তখন হিন্দুর মধ্যেও ভাগ করো, তুমি এসটি, তুমি জেনারেল। যখন এসসির মধ্যেও ভাগাভাগি হয়ে যাবে, তখন এসটির মধ্যে তুমি হচ্ছে পয়সাওয়ালা এসসি, তুমি গরিব এসসি, তুমি পয়সাওয়ালা ব্রাহ্মণ, তুমি গরিব ব্রাহ্মণ। আর এর মধ্যেও যখন ডিভিশন করা যাবে না, তখন হচ্ছে তুমি বিজেপি করা পয়সাওয়ালা এসসি, তুমি বিজেপি না করা পয়সাওয়ালা এসসি। ফলে এদের ভাগাভাগি রাজনীতি কোথাও শেষ নেই। ফলে অ্যাজ হোল বিজেপি দলটাই জালি হিন্দু। আর তার সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে এই রাজনৈতিক দলটা কখনো, আপনি বলতে পারবেন না, আমাকে বলুন একটা কথা, পশ্চিমবঙ্গে ভারতবর্ষের মাটিতে 120 কোটি হিন্দু আছে। বিজেপিকে ভারতবর্ষে ভোট দিয়েছে 11-12 কোটি মতো লোক।
বাকি অনেকে ভোট দেন না, আর বাকি যে ভোটার তার মধ্যে তো 12 কোটি 14 কোটি 15 কোটি লোক যদি বিজেপিকে ভোট দেয়, 120 কোটির মধ্যে 105 কোটি বাকি থাকে। এই 105 কোটি কি হিন্দু নয়? বিজেপির হিসাবে বিজেপির সঙ্গে যারা তারাই হিন্দু, বিজেপির সঙ্গে যে মুসলিমরা তারা রাষ্ট্রবাদী, আর বিজেপির সঙ্গে যে শিক্ষিতরা তারা নন আরবান নাক্তাল। এই উল্টো দিকের যারা হিন্দুর মধ্যে হলেও তারা দেশদ্রোহী হিন্দু, মুসলমান যদি বিজেপির পক্ষে না থাকে তাহলে তারা পাকিস্তানি, আর কোন শিক্ষিত ব্যক্তি যদি বিজেপির বিরুদ্ধে থাকে সে আরবান নাক্তাল। এই তো বিজেপি স্ট্যান্ডার্ডাইজ করা ক্যাটাগরি। আচ্ছা, মাসুমদার কাছে উত্তর নেই। আমি দেবাংশু বন্ধুকে বলি, একটু ক্লিয়ার করুন। দিলীপবাবু তো গেছেন, দিলীপবাবুর ওই দিনে আমি আশা করি অন্তত ওই দিনে উনি যদি খুব টেকনিক্যাল পার্সন হতেন, ওনার মুখ আর ভেতরটা এক, আমার যতটুকু মনে হয় আর কি, উনি যেতে পারতেন জগন্নাথ মন্দিরে, তবে পুরীর জগন্নাথ মন্দিরে। অথবা সবচেয়ে দরকার ছিল যেটা, ওই দিন 15 জন মারা গেছে বড় বাজারে, 15 জন মারা গেছে, হ্যাঁ, আগুন জ্বলে গিয়ে। সস্ত্রীক ওই অসুস্থদের, ওই মরে যাওয়াদের ওই জায়গায় অকুস্থলে ওটা গিয়ে শোক পালন করা দরকার, কাজে তদারকি করা দরকার, যারা অসুস্থ ছিল, যারা আহত ছিল তাদের ট্রিটমেন্ট করা দরকার। এটা পলিটিক্স। আমি পরিষ্কার করে বলছি, যেটা দিলীপ ঘোষের পলিটিক্স সেটা সরাসরি উনি আরএসএস করতেন, আরএসএস থেকে ডাইরেক্ট উনি বিজেপি দলে এসছেন, সভাপতি হয়েছেন হঠাৎ করে। কিন্তু বাকি যারা এখন আলো করে আছে বিজেপিতে, যেটা দেবাংশু বুঝতে পারছে, তারা কিন্তু দিদির দ্বারা পলিটিক্যাল ট্রেনিং প্রাপ্ত। কেউ কেউ বলে জানেন তো, এই আপনি কি বিজেপি নেতা হতে চান, আগে তৃণমূল থেকে ঘুরে আসুন, একটু তৃণমূল দলটা করে ফেলুন, তৃণমূল থেকে ডাইরেক্ট জাম্প করলেই বিজেপি নেতা। যেমন দেবাংশু চেষ্টা করলে খুব দ্রুত বিজেপি নেতা হয়ে যায়, আমি হতে পারবো না, এরকম ব্যাপার আর কি। ফলে মানে আমার মনে পড়ে যাচ্ছে কদিন আগে আমরা এটার খুব চর্চা হতো যে এ রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় শাসক, মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী, কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করার মতন যোগ্য নেতা তার মানে তৈরি হয়নি। এটা দুর্ভাগ্য। আমি একটা কথা বলি, শুধুমাত্র ওই অসহায় বিজেপি দলের নেতারা ভুলে যান না। বিজেপি দলে যে নেতৃত্বস্থানীয় বলছেন, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, আমার যদি রাজনৈতিক প্রজ্ঞা একটু থেকে থাকে, তারা কেবলমাত্র 2-1 ব্যতিক্রম থাকতে পারে বিজেপির ক্ষতি করছে। বিজেপির সম্পদ তো তাদের কর্মী সমর্থকরা, কর্মী সমর্থকদের মধ্যে ভেদাভেদ তৈরি হয়ে যাচ্ছে, তারা আরো বসে যাবে, আরো তুলি যাবে। কিন্তু আপনাকে বলি, আমি দিলীপ বাবুকে বলি, আমি শুভেন্দু বাবুকে বলি, প্রত্যেকটা বাবুকে বলছি, যারা ক্ষতিগ্রস্ত হয়েছিল, মারা গিয়েছিল, তাদের আইনি সাহায্য, তাদের পারিবারিক সাহায্য, তাদের পুনর্বাসন ঠিক কতটা দেওয়া হয়েছে বুকে হাত রেখে বলতে পারবেন? 57 জনের তালিকা রয়েছে আমার কাছে, যারা এই 2রা মে আজকের দিনে মরে যাওয়ার তালিকা 21 নির্বাচনের পর। তারা সবাই পরিবারগত ভালো আছে তো, তাদের কোনো এলিগেশন নয় তো। আমি পরিষ্কার করে একটা কথা বলছি, দেখুন, তৃণমূল তো এই যে ব্যাপক রাজনৈতিক হিংসাটা তো তৃণমূল মানতে চাইছে না, এটা তো তৃণমূল মনে করে না। আসল বিজেপি তৃণমূল তো মনে করে অনেক মারা গিয়েছিল, অনেক ব্যক্তিগত কারণেও হতে পারে, আত্মহত্যার ঘটনা ব্যক্তিগত কারণে হতে পারে। আসলে মৃত্যুর রাজনীতি আছে, মৃত্যুর ধর্ম আছে, মানে মৃত্যুর যে কোনো রং হয় না, মৃত্যুর রং আছে। আমি দুঃখজনক হিসেবে বলছি যে বিরোধী একটা বলিষ্ঠ বিরোধী দল পশ্চিমবঙ্গে দরকার। মাননীয়াকে একটা কথা বলি, মাননীয়া, হিন্দু ভোটটা তো আপনার লাগবে না। আপনি যে 250 কোটি টাকা খরচা করে জগন্নাথ মন্দির করেছেন, আমাকে প্রচুর মুসলমান লোক ফোন করেছে, 250 কোটি টাকা খরচা করে। গতকালকে তো কুণাল ঘোষ বলছিল যে এই জগন্নাথ এটা মন্দির আর মূর্তি, কালচারাল হাব হলে আমি ওই জগন্নাথ মন্দিরের গর্ভগৃহে যাব। কাজী মাসুম আক্তার বলছি, অহিন্দুদের প্রবেশ নিষেধ পুরীর জগন্নাথ মন্দিরে, তাহলে কি দীঘার জগন্নাথ মন্দিরে ওটা যদি কালচারাল হাব হয়, সাংস্কৃতিক কেন্দ্র হয়, এখানে তো সরকার বলছে যে সবাই প্রবেশ করতে পারবে, আমি অহিন্দুদের জন্য আলাদা একটা ব্যবস্থা রাখা হয়েছে। আমি এই পৃথিবী করে শুনবো না, আমার ট্যাক্সের টাকা আগে আছে, আমার ট্যাক্সের টাকা 2 টাকা হোক, 2 নয়া পয়সা হোক, আমার ট্যাক্সের টাকা যদি জগন্নাথ ধামে গিয়ে থাকতে পারে, আমার শরীরটাও যাবে। কেন বিভাজন? তাহলে ভাবের ঘরে চুরি করে কোনো লাভ নেই। তাহলে ওটা পরিষ্কার করে একটা মন্দির, সরকারি উদ্যোগে মন্দির করা যায়। ওই মন্দিরে যে ছবি, আমি দেবাংশুকে বলছি, ওই মন্দিরের ছবি অর্থাৎ ওই কালচারাল হাবের ছবি, ওটা কালচারাল হাবই মেনে নিলাম। আর ওই প্রসাদ দিয়ে সিদ্দিকুল্লাহকে দেওয়া হবে, তোহা সিদ্দিকিকে দেওয়া হবে, হুমায়ুন কবিরকে দেওয়া হবে, ববি হাকিমটা অ্যাডজাস্ট হয়ে যাবে। এরা কি ঘরে ওই ছবিটা লাগাতে পারে মক্কা মদিনার পাশে? উত্তর দিন। ওটা তো কালচারাল হাব।
কালচার আমার রবীন্দ্র সদন, তাহলে মক্কা মদিনার ছবির পাশে ওই ছবিটা কি সিদ্দিকুল্লাহ সাহেব লাগাতে পারবে? উত্তর লাগাতে পারবে না, ভোট পাবে না। চালাকির দ্বারা মহৎ কর্ম হয় না। আপনাদের হিন্দু ভোট লাগবে, ঠিক কথা। বিজেপি বিপুল হিন্দু ভোট পেয়ে গেছে, ওরা আরো হিন্দু ভোট পেত এই খেয়েগুলো না করলে, এই ইট ছোড়াছড়িগুলো না করলে। সৌমিত্র বলছে, ওই বাঁকুড়া সৌমিত্র এমপি বলছে বাঁকুড়ায় ঢুকতে দেবো না। কত বড় অডাসিটি! এরা কিছুদিন আগে ওই দিলীপ ঘোষের গেটের সামনে দাঁড়িয়ে থাকতো, গেটটা অনেক পরে দিলীপ ঘোষ খুলেছে, হাট করে খুলে দিয়েছে, সমুদ্র ঢুকে গেছে। ঢুকে গিয়ে এমন নেতা শুধুমাত্র ওই জগন্নাথ মন্দিরে বা কালচার হাবে যাওয়ার জন্য, তাকে নাকি বাঁকুড়ায় ঢুকতে দেবে। আচ্ছা, তার মানে মোদ্দা কথা মাসুমদা এটাই বলতে চাইছেন যে তৃণমূলের মধ্যে পচন এতটাই তীব্র, তার আঁচ পড়ছে বিজেপির অভ্যন্তরেও। ফলে ভালো মানুষ যারা তৃণমূলে এখন আছে, তার মানে টেকনিক্যালি যদি বিজেপির এই অবস্থা হয়, 26 আবার তৃণমূলই আসছে। একটা মোদ্দা কথা বলি, তাই তো আমি প্রত্যেকটা ঘটনার জন্য কিন্তু দিল্লিকে দায়ী করেছি। যেটা এখন দেবাংশু বলার চেষ্টা করবে নিশ্চয়ই, যে অভিযোগটা করেছিল তথাগত রায় ঠিক একই অভিযোগ করছে, প্রায় একই রকম, এতদিন পরে হলো একই রকম অভিযোগ করছে দিলীপ ঘোষ। যে 4টে বান্ধবী, 4টে বউ আর 14টা বান্ধবী, বেশ ভালো হিসাব করে, উনি মজার কথা বলেন। এবং দিনের জীবনে এক, রাতের জীবনে এক, আর লুটপাট, এ তো বিপুল অভিযোগ। কেন দিল্লি দেখবে না? আমি এসব কি তৃণমূলের মধ্যেও আছে? তৃণমূলের মধ্যে আমার খালি দুঃখ হচ্ছে এর জন্য, ওই পার্থ চট্টোপাধ্যায় সাহেব আছেন না, উনি দেখছেন, আরে আমি তো মন্ত্রী হয়ে লুট করেছি, এরা তো মন্ত্রী না হয়ে, ক্ষমতায় না এসে লুট করে দিল, এরা ক্ষমতা এলে তো আমাকে টপকে যাবে। আচ্ছা, উনি উদ্বিগ্ন হয়ে আচ্ছা, উনি উদ্বিগ্ন হয়ে আছে। দেবাংশু মাসুমদা পুরো টানা প্রায় 6 মিনিট বলেছেন, আমি হিসাব দেখছিলাম। তবে আমি একটু বলি। প্রথম কথা হচ্ছে, উনি শুরুতেই একটা কথা বললেন যে দিলীপ বাবুর যদি জগন্নাথ মন্দিরে যাওয়ারই হতো উনি পুরী যেতে পারতেন, দীঘায় কেন গেলেন? এখন এটাই যদি প্রশ্ন হয়, তাহলে তো আমাদের প্রত্যেকের যদি কারোর শিবের মাথায় জল ঢালার ইচ্ছা হয়, তাহলে আমি পাড়ার শিব মন্দিরে যেতে পারবো না, আমাকে তারকেশ্বরই যেতে হবে প্রত্যেকবার। আমার যদি মা কালীকে পুজো দেওয়ার ইচ্ছা হয়, আমাকে তারাপীঠ বা কালীঘাটেই যেতে হবে প্রত্যেকবার, আমি আমার পাড়ার কালী মন্দিরে যেতে পারবো না, এটা যদি যুক্তি হয়। নাম্বার 2, উনি বলেছেন দিলীপ ঘোষের জগন্নাথ মন্দিরে না গিয়ে আগুন লেগে যারা মারা গিয়েছিলেন সেখানে গিয়ে শোক পালন করা উচিত ছিল। তো উনি তো এই কথাটা উত্তর দিতে পারতেন। দিলীপ বাবু তো এখন না এমপি, না দিলীপ বাবু এখন বিজেপির সেই অর্থে রাজ্যের কোনো দায়িত্বে রয়েছেন, ফলে ওনার তো সেই অর্থে দায়বদ্ধতা থাকে না, যতটা দায়বদ্ধতা রাজ্যের মুখ্যমন্ত্রী এবং আমি বলিনি, আমি আপনার সময় বলিনি, যতটা দায়বদ্ধতা রাজ্যের মুখ্যমন্ত্রী বা বিরোধী দলনেতার থাকে। মুখ্যমন্ত্রী সেখানে গেছেন, এবার আমাকে বলুন তো ওই দিনে দিলীপ বাবু জগন্নাথ মন্দিরে না গিয়ে আগুন লাগার ওখানে যাওয়া উচিত ছিল। তো শুভেন্দু বাবু ওই দিনকে কেন সনাতনী সম্মেলন করলেন না মুর্শিদাবাদে গেলেন? শুভেন্দু বাবু তো যেতে পারতেন ওই দিন ওইখানে, জাননি কেন? নাম্বার 2। নাম্বার 3, উনি একটা কথা বললেন, সেটা হচ্ছে রাজনৈতিক হিংসা নিয়ে অনেকগুলো কথা হলো। দেখুন, রাজনৈতিক হিংসাটা তদন্ত পরবর্তীকালে সিবিআই হাতে গেছে, এবং সিবিআই তদন্ত ইতিমধ্যেই 4 বছর অতিক্রান্ত, 4.5 বছর অতিক্রান্ত। সিবিআই বিজেপির নেতারা বলেছিল এটা সিবিআই তদন্ত হলে তৃণমূলের সব বড় নেতারা গ্রেপ্তার হবে, মন্ত্রীরা গ্রেপ্তার হবে, কারণ তাদের নির্দেশেই নাকি খুনগুলো হয়েছে। অথচ সকল পোস্টপল ভায়োলেন্সের কেসে তৃণমূলের একজনেরও সেই অর্থে কোনো নেতাকে বিজেপি গ্রেপ্তার করতে পারেনি। পরিচিত নেতা, সেই অর্থে রাজ্যের মন্ত্রী তো বাদই দিলাম, বিধায়ক এমনকি কাউন্সিলরও অ্যারেস্ট হয়নি। 4.5 বছর অতিক্রান্ত। তাহলে হয় সিবিআই ব্যর্থ, নাহলে বিজেপির অভিযোগ ভুয়ো। 5 নম্বর পয়েন্ট যেটা আমি বলতে চাই, উনি এখানে বসে একজন পদ্মশ্রী প্রাপ্ত ব্যক্তি হিসাবে, আমি তো মাসুমদাকে ব্যক্তিগতভাবে চিনি, আমি ভাবতে পারিনি উনি সাম্প্রদায়িক রাজনীতিটা টেলিভিশনে পর্যায়ে এসে করবেন, যে এইটার প্রসাদ কি নওশাদ সিদ্দিকী নেবে, এইটার প্রসাদের ছবি কি ওনার গায়ে যাবে। আমি ওনাকে একটু স্পষ্টভাবে বলতে চাই, আচ্ছা দুর্গাপুজোর সময় যখন 5 দিনের ছুটি হয়, সেই ছুটি কি শুধু হিন্দুরা অনুভব করে, নাকি ঈদের সময় যখন 1 দিনের ছুটি হয় সেই ছুটি শুধু মুসলিমরা পায়? সেটা কি আমরা ভাগ করে নিই না? আমরা একে অপরের ছুটিটা ভাগ করে নিই না? একে অপরের উৎসবে আমরা সামিল হই না? তাহলে আজকে একজন পদ্মশ্রী প্রাপ্ত ব্যক্তি, যার দেশের এই ফেব্রিকের প্রতি সম্মান জানানোর কথা, তিনি সেখানে এত টাকায় তৈরি এই মুসলিম নেতার বাড়িতে প্রসাদ যাবে কিনা, ও ছবি টাঙাবে কিনা, এটা অন্তত কাজী মাসুম আক্তার বাবুর থেকে এক্সপেক্টেড নয়। এবং ফাইনালি যে কথাটা আমি বলতে চাই সেটা হচ্ছে, দেখুন, ভারতীয় জনতা পার্টির আভ্যন্তরীণ রাজনীতি নিয়ে তৃণমূল কংগ্রেসের কোনো ইন্টারেস্ট নেই, বাট দ্য থিং ইজ, এককালে কামিনী কাঞ্চনের কথা বলেছিলেন তথাগত রায়, আজকে তথাগত রায় দিলীপ ঘোষ, দুজন দু প্রান্তে। তথাগত রায়কে আপনি ধরতে পারেন শুভেন্দু অধিকারীর মুখপাত্র, কারণ উনি শুভেন্দুর পক্ষে বলছেন, আর দিলীপ ঘোষ তার উল্টো দিকের একজন।
কিন্তু এই দুজনেই মিললে বিজেপি, এই তৃতীয় কোনো ব্যক্তি তো আর নেই বিজেপিতে, হয় দিলীপ ঘোষের পক্ষ নাহলে শুভেন্দুর পক্ষ। এবার একটা জিনিস খেয়াল করুন সব্যসাচী বাবু, এই শুভেন্দুর পক্ষ যিনি তথাগত রায়, ইনিও এক সময় প্রকাশ্যে বলেছিলেন বিজেপি কামিনী আর কাঞ্চনে চলে, অর্থাৎ সোজা কথা বললে নারী এবং পয়সা দ্বারা চালিত বিজেপি। আর আজকে দিলীপ ঘোষ যিনি উল্টো লবি, তিনিও একই কথা বলছেন যে কারোর এতগুলো গার্লফ্রেন্ড, এই কারণে পয়সা লাগে, টাকা ছাড়া কিছু চেনেন না, টাকার জন্য বিজেপিতে এসছেন, মাল কামাতে বিজেপিতে এসছেন, রাতের লাইফ একরকম দিনের লাইফ একরকম। অর্থাৎ 50-50 বিজেপি আমি যদি ধরি, একটা 50% দিলীপ ঘোষের, একটা 50% শুভেন্দু, সেই 50-50 মিলিয়ে 100% বিজেপি কিন্তু একটা জায়গাতে কনফার্ম, বিজেপি কামিনী আর কাঞ্চনে চলে। তো এই রাজনৈতিক দলকে বাংলার মাটিতে ক্ষমতা এনে বাংলার নারীরা সুরক্ষিত থাকবে, বাংলার অর্থভান্ডার সুরক্ষিত থাকবে, বাংলার মানুষ সুরক্ষিত থাকবে, এটা তো তৃণমূলের অভিযোগ নয়, বিজেপির দুপক্ষের নেতা। আমার সময় একদম কমে এসেছে দেবাংশু, আমি একদম শেষে আবার তোমার কাছে আসবো মাসুমটা, খুব সুখ সংক্ষেপ। হ্যাঁ দেবাংশুকে আমি বলি, ছুটির কথা উদাহরণ দিলেন, ছুটি বাংলাদেশও হয়, ওটা ঈদে ছুটি হয়, এখানে পুজোতে হয়। ওখানে যখন ঈদে ছুটি হয় মুসলমানরা হিন্দুরা সবাই ওটা উদযাপন করে, আমাদের পশ্চিমবঙ্গে মুসলমানরা উদযাপন করে, হিন্দুরা উদযাপন করে। ছুটিটা একটা পার্টিকুলার পয়েন্ট, একটা অনুষ্ঠানের পয়েন্ট, আনন্দ করা, তাদেরকে বিরতি দেওয়া, কাজ থেকে বিরতি দেওয়া। কিন্তু আমি পরিষ্কার করে বলছি, এটা রবীন্দ্র সদন যদি কালচার লাভ হয়, নন্দন যদি কালচার লাভ হয়, তার সাথে কম্পেয়ার করার জন্য বলছি। নিশ্চয়ই রবীন্দ্র সদন এবং নন্দনের ছবি কোনো সিদ্দিকুল্লাহর ঘরে লাগাতে আপত্তি নেই, কিন্তু আমি দায়িত্ব নিয়ে বলছি জগন্নাথ মন্দিরের ছবি উনি যদি লাগান, ওনাকে জামাতি উলেমা হিন্দ থেকে বিক্ষোভ জানানো হবে। আমি সিচুয়েশনটা বলছি, আসলে ওটা মন্দির, আসলেই মন্দির, বাকিটা ভাবের ঘরে চুরি। আমি এই চালাকিটা করতে পারবো। আচ্ছা, খুব ছোট ছোট করে উত্তর দিন, ছোট ছোট করে উত্তর দিন। আমার প্রায় হিন্দুত্ববাদী পাড়া শিব মন্দির আমি বলছি শুনুন, আমি একটা কথা বলি, আমি একটা কথা বলি, এক সেকেন্ড আমি একটা কথা বলি। আমি বলছি সব্যসাচীদা, আমার হাতে এই মুহূর্তে আমি যে হাতটা দেখাচ্ছি, আমার এই হাতে যে কালো করে তাগাটা দেখতে পাচ্ছেন, এই কালো তাগাটা একটা মসজিদ থেকে বাঁধা, এবং এই তাগাটা আমার হাতে রয়েছে, লাল তাগাটা আমাদের বিপত্তারিণীর তাগা। এই যে আমার হাতে কালো তাগাটা মসজিদের তাগা, এটা আমি প্রথম দেখালাম, কাউকে কোনোদিন দেখাইনি। আর লালটা হচ্ছে বিপত্তারিণীর তাগা, আর এটা হচ্ছে জগন্নাথ মন্দিরের নতুন দিয়েছে। আমি বলছি এটা হচ্ছে আমাদের রাজ্যের সম্প্রীতি। একই হাতে মুসলিম মসজিদের থেকেও একজন মুসলিম পীর বাবা আমার হাতে পরিয়ে দিয়েছিলেন, আমি একটা আমি বলছি পশ্চিমবঙ্গ অধিকারী হাজার চেষ্টা করলে নষ্ট করতে পারবেন না, আর আমরা নষ্ট করতে দেবো না, যত চেষ্টা করি আমরা নষ্ট করতে দেবো না, এটাই আমাদের জায়গা। আমার থাকবে, আমরা ঈদের শিমুল খাবো, আমার যে সাম্প্রদায়িক পুরীর জগন্নাথ মন্দির পাড়া শিব মন্দির নয়, ওটা হচ্ছে ময়ূর যদি হয়, এটা হচ্ছে কাক ময়ূরের পেখম পড়া, এটা হচ্ছে দীঘার সাথে পুরীর জগন্নাথ মন্দির, ওটা অনেকতম আমার সময় একদম শেষ। অনেক ধন্যবাদ দেবাংশু, অনেক ধন্যবাদ মাসুমদা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।